দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। দর্শক, আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পরে দাঁড়িয়ে আছি। জুলাই অভ্যুত্থানের প্রাক্কালে অর্থনীতির যে বিভিন্ন ধরনের চাপ ছিল, সেই চাপের ভেতর দিয়ে গত এক বছরে অর্থনীতিকে বিভিন্ন ভাবে উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। এটার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সাফল্য এসছে, কিছু কিছু জায়গায় এখনও আমাদের চাপ রয়েছে। আজকে আমরা অনুষ্ঠানে আলোচনা করব যে জুলাই অভ্যুত্থানের এক বছর পরে অর্থনীতির কি পরিস্থিতি দাঁড়িয়েছে। আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আমার সাথে আছেন। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের, এবং আমার সাথে আছেন অধ্যাপক শর্মিন নীলনমি, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমাদের অর্থনীতির যে বিভিন্ন সূচকগুলো আছে তার ভেতরে গত এক বছর আগে যদি আমি চিন্তা করে দেখি, তাহলে আমাদের মূল্যস্ফীতি বেশি ছিল। এই সময় আমাদের ব্যাংকিং খাত দুর্বলতার একেবারে চরম শিখরে ছিল, আর অর্থ পাচার হয়ে যাচ্ছিল, অর্থ চুরি হয়ে যাচ্ছিল ব্যাংকিং খাত থেকে, এবং একই সাথে আমাদের যেই রাষ্ট্রীয় বিভিন্ন ব্যয় আছে তার ভিতরেও দুর্নীতি একটা বড় জায়গায় ভিতরে ছিল। বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে বিরাট ঘাটতি ছিল, আমাদের রিজার্ভ কমে যাচ্ছিল, যার ফলে টাকার বিনিময় হার আছে এইটাও চাপের ভিতরে ছিল। ফলে সার্বিকভাবে অর্থনীতির ভিতরে এক ধরনের অস্থিরতা ছিল। সত্যিকার অর্থে যদি বলি, রাজনৈতিক বহুদিক, সামাজিক বহুদিককে পাশাপাশি অর্থনৈতিক এই ধরনের একটা পরিস্থিতি, যেই ধরনের অন্যায়, অবিচার, দুর্নীতি অর্থনীতি ক্ষেত্রে হয়েছে, তার একটা বড় প্রভাব কিন্তু আমরা দেখেছি যখন বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানে সাধারণভাবে সবাই অংশগ্রহণ করেছেন এই অবিচারের বিরুদ্ধে। সার্বিকভাবে সেই জায়গা থেকে আমাদের অর্থনীতিকে পুনর্গঠন করা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান কাজ ছিল। সেই জায়গাটায় কতখানি আমরা এগোলাম সেই আলোচনায় এখন করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার সাথে আলোচনাটা শুরু করি। এক বছরে অর্থনীতির যে এগিয়েছে বা যে জায়গায় এগোতে পারিনি, সেই জায়গাগুলোকে কিভাবে দেখছেন? এক বছর সময়টা একটি নিমজ্জমান অর্থনীতির জন্যে খুব বড় সময় নয়, কারণ এর বহু বিভক্ত মাল্টি ফিউরিয়াস যে প্রবলেম এবং পরস্পর সংলগ্ন, একটার সাথে পরস্পরের সম্পর্কযুক্ত সমস্যাকে কাটিয়ে তোলার যে ব্যবস্থাটা লাগে, সেটার যথেষ্ট চেষ্টা চলেছে এবং মনে করি যে খাদের ভিতর পড়ে যায়নি, খাদের উপরের থেকে উঠে দাঁড়িয়েছে। এবং আবু ইসাকের সূর্যদিগর বাড়িতে একটা উক্তি আছে যে 43-এর মানবদের দুর্ভিক্ষের পরে যে মানুষেরা একদম নিচে মাটিতে শুয়ে পড়েছিল, তারা একটু উঠে দাঁড়াতে শিখেছে। এখানেও তাই আমি মনে করি আমার বাংলাদেশ অর্থনীতিতে বিগত 54 বছরে নানান পরীক্ষা প্রতিক্রিয়া ঘাট প্রতিঘাতের ভিতর দিয়েও কিন্তু আমি প্রায় বলতাম যে একটা রেজিলিয়েন্ট পাওয়ার, কিন্তু স্বচ্ছ সলিলা শক্তি আমি যারে বলি, একটা রেজিলিয়েন্ট পাওয়ার কিন্তু আমাদের অর্থনীতিতে গড়ে উঠেছিল। একটা ঘুরে দাঁড়ানোর একটা স্পৃহা থাকে। সেই রেজিলিয়েন্স পাওয়ারটা দিয়েই কিন্তু একেবারে বললাম না যে ওই গর্তের ভিতরে পড়ে যাওয়ার, খাদের কিনারার থেকেও কিন্তু সে দাঁড়িয়েছে, কারণ ওই রেজিলিয়েন্ট পাওয়ার আছে। আপনি দেখবেন যে কত যাই হোক, মানুষের খাদ্যদ্রব্যের মূল্য তো একটা বৃদ্ধি থাকে, ঠিক আছে, কিন্তু সরবরাহে, প্রাপ্তিতে কিন্তু তেমন কোনো ঘাটতি হয়নি। এরকম হয়নি যে হাহাকার হয়ে গেছে, মানুষ খাদ্য পায়নি, মানুষ কিনতে পায়নি। হ্যাঁ, হয়তো ম্যাক্সিমাম মানুষের, অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতা কম ছিল, হার বেশি ছিল, সেই জন্যই হয়তো বা, কিন্তু চাহিদা সরবরাহ এসবগুলোতে তেমন কোনো বিপর্যয় ঘটেনি। যেগুলো ঘটেছে সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই বহিরঙ্গের কিছু ব্যবস্থা, যেমন আমাদের দেশটা অর্থনীতিটা মূলত আমদানি নির্ভর, স্টিল ইজ ট্রেডিং নির্ভর অর্থনীতি। ম্যানুফ্যাকচারিং যেটুকু যা হয়েছে সেটাও আর কিছু না, ওই যে টেলরিং করে কিছু পোশাক বিদেশে রপ্তানি করা, এই কিছু কিছু ক্ষেত্রে সেখানেও কিন্তু আমদানি ম্যাক্সিমাম, কাঁচামাল সব আমদানি। তা আমদানি নির্ভর একটা অর্থনীতিতে
নিজের যখন এই ভিতরের একটা বিরাট বেচাইন অবস্থা, ঠিক সেই সময় আপনি গত 1 বছরে দেখেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল ইরানের যুদ্ধ, পাকিস্তান ভারতের 3.5 দিনের যুদ্ধ, একটা অস্থিরতা। এখন এই মুহূর্তে দেখবেন থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার যুদ্ধ, হ্যাঁ, সব কিছুই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সাথে আমার দেশের আমদানির, বিশেষ করে খাদ্যশস্যের একটা বিরাট সম্পর্ক। সেটা রাশিয়ান ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় জটিলতার ভিতরে ছিলাম বা আছি। এরকম ধরনের বিরূপ প্রভাব পড়বার মানে বায়ুরঙ্গের নানান ধরনের জটিলতার মধ্যেও দেশের ভিতরে একটা যে ওই যে আমি রেজিলিয়েন্ট পাওয়ার যেটা বলছি, সেই পাওয়ারে কিন্তু উঠেছে। যেই পরিস্থিতির ভিতরে আমরা ছিলাম, তারপরে অর্থনীতির পরিস্থিতি বোঝার জন্য বিশেষ করে একটি শ্বেতপত্র তৈরির প্রক্রিয়া হাতে নিয়েছিলেন সরকার, এবং আপনি তাদের সদস্য হিসেবে কাজ করেছেন। সে সময় যে অর্থনীতির চিত্র পেয়েছেন, তারপরে এখন যেই জায়গাতে আমরা আসছি, কোন কোন জায়গায় আপনারা মানে এখন উন্নতি দেখছেন যেটাকে আমরা বিশেষভাবে স্মরণ করতে পারি? মজিদ ভাই একদম কথার শুরুতে খুব সুন্দরভাবে বলেছেন, নিমজ্জমান অর্থনীতি, যেটা ঐতিহাসিকভাবে এই সরকার যখন আসে খুবই অপ্রস্তুতভাবে এসেছেন, কিন্তু তাদের হাতে ছিল ওই নিমজ্জমান অর্থনীতির একটা ব্যাটার আর কি। তো সেখান থেকে এটা যে পড়ে যায়নি সেটাই একটা বড় ধরনের উত্তরণ বলে মনে করি, কারণ আপনার বেসলাইন তো একটা বেসলাইনের উপর কাজ করতে হয়। কিছু কিছু জায়গায় আমরা ভালোই করেছি বলতে হবে, যেই ধরনের অর্থনীতির আমরা হাতে পেয়েছিলাম। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক কিছু জায়গায় ভালো করেছে, আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে সেইখানের যে সংকটটা ঘনীভূত হয়ে এসেছিল, সেইটা ঋণ সুদসহ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। আবার একটা স্থিতাবস্থাও এসেছে মুদ্রার লেনদেনের ক্ষেত্রে। মানুষ এখন আস্তে আস্তে ব্যাংকের উপরে আস্থা ফিরে পেয়েছে। এই যে আস্থার সংকট ছিল গ্রাহকের মধ্যে, ফলে গ্রাহকের মধ্যে ওই আস্থার সংকটটা না থাকাটা একটা বড় পাওয়া আমাদের অর্থনীতির এই ফাইন্যান্সিয়াল সেক্টরে। এইগুলো ভালো করেছে। বাজার ব্যবস্থায় যদি বলেন তাহলে মুদ্রাস্ফীতিটা কখনো কখনো কিন্তু আমরা কোনো দ্রব্যের ক্ষেত্রে, প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভালোই হ্রাস টানতে পড়েছে। আমরা তো আগের আমলে দেখতাম যে পেঁয়াজ বারবার 300 টাকা পর্যন্ত হয়ে যেত, বা সবজি টবজির এত দাম বেড়ে যেত। আমরা ফেনীর এই দুর্যোগের পরেও গত বছর বন্যার পরেও দেখেন বোরো ধানটা কৃষক কিন্তু তুলতে পেরেছে, আমন ধানটাও তুলতে পেরেছে। উনি যেমন বলছিলেন আমাদের খাবারের সরবরাহ, এই যে রেজিলিয়েন্ট জাতি, এটা আসলে এই যে কৃষক বলেন, শ্রমিক বলেন, এনারা আমাদেরকে যে এই যে সাপ্লাইটা দেন, এই সাপ্লাইটার অফুরান, মানে এই সাপ্লাইটার কখনো ব্যত্যয় ঘটেনি। ফলে ওই জায়গাটা আমাদেরকে একটা স্বস্তি দিয়েছে ফিসকাল স্পেসের সংকোচনের সত্ত্বেও। কয়েকটা জিনিস আমি মনে করি যে রাতারাতি আমরা যখন আরও 15 বছর পরে একটা ট্রেন্ড টানবো, রাতারাতিভাবে কিন্তু আপনি শুধুমাত্র এই আমলের উপরে দায়টা চাপাতে পারবেন না। যেমন ধরেন ঋণ খেলাপির সংখ্যা বেড়েছে, কারণ আপনার ক্লাসিফাইড ঋণ খেলাপি যেটা, সেটার তো একটা সময় লাগে, এই সময়ের মধ্যে বেড়েছে। এখন আপনি যদি এটাকে, আমি বলবো যে ঋণ খেলাপির সংখ্যা বেড়েছে, এটার কারণ হলো আগে যে ঋণ খেলাপির সংখ্যা গোপন করা হতো, এইটা বেড়েছে। প্লাস হচ্ছে আপনার তো সময়েরও ব্যাপার, ওই আপনি একটা সময় অতিক্রম না করলে তো আপনি তাকে খেলাপি বলতে পারেন না। ফলে আপনি যদি ঐতিহাসিকভাবে এই ব্যাখ্যাটা না রাখেন তাহলে মনে হবে যে এই আমলে বেড়েছে, কিন্তু আপনার তখন ওই রাজনৈতিক অর্থনীতির ব্যাখ্যাটা আবার সামনে আনতে হবে। ফলে ওই জায়গা থেকেও আমি মনে করি এটা একটা অগ্রগতি। আপনি যেটা বললেন যে অন্তত পক্ষে আমরা লুকানোর চেষ্টাটা করি নাই, হ্যাঁ, সেই জায়গায় উন্নতি। একটা কি এটা বাস্তবতা যে আপনার রাজনৈতিক যেহেতু ইলেকশন সামনে, এবং অনেক ক্ষেত্রে আমরা চাঁদাবাজি দেশের মধ্যে বন্ধ করতে পারি নাই, যেটা আমরা আকাঙ্ক্ষা করেছিলাম। এটা বাস্তবতা যে হয়নি, বিভিন্ন কারণেই হয়নি, সেটার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু বিনিয়োগকারীরা অনেক সময় আস্থা পাচ্ছেন না, এবং অনেক জায়গায় আমরা দেখলাম যে অগাস্টের পরপর বেশ কিছু কারখানায় হামলা হয়েছে,
নতুন বিনিয়োগ যে খুব বেশি হয়েছে তা না, বরং পুরনো কিছু কলকারখানার চাকুরিচ্যুতি হয়েছে। সরকারের যতটা মনোযোগ আমি ভেবেছিলাম যে পাট এবং চিনি কলগুলোর প্রতি, রাষ্ট্রায়ত্ত কলগুলোর প্রতি হবে, ততটা আমরা দেখি নাই। ফলে এমপ্লয়মেন্ট তৈরি করবার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য এসেছে বলে মনে করি না। এটা রাতারাতিও হবে না, বরং আমি বলবো যে এই সময়ে একটা যেটা বড় ক্ষতি বা যে বড় একটা এখনো আশঙ্কা রয়েছে সেটা হলো যে প্রায় 21 লক্ষ চাকরি কমে গেছে গত একদম দারিদ্র্য বেড়েছে এবং 18 লক্ষই নারী। একদম তো সেই জায়গাটায় এখনো একটা বড় চিন্তার জায়গা আছে। চিন্তা। আর খুব ছোট করে বলি, আমাদের ওই লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার কার্যকর না থাকাতে আমাদের সোশ্যাল সেফটি নেটের যে টাকাগুলো দিয়ে আমরা কিছু কাজ করাতাম সেই টাকাগুলো কিন্তু মাঠে গড়ায়নি। ফলে ওখানে যে অল্প অল্প এমপ্লয়মেন্ট তৈরি হয়ে দারিদ্র্য কমানোর যে মেকানিজমটা ছিল ওইটা কার্যকর হয়নি, সেটা আমাদের দারিদ্র্য তৈরি করেছে আসলে। হ্যাঁ, তবে দুর্ভিক্ষাবস্থা হয়নি, আমাদের দারিদ্র্য তীব্রতর হয়েছে এমন কোনো এভিডেন্স নাই। আসলে আমার মনে হয় যে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে অংশীজনদের সাথে মিলে এই পুরো জিনিসটা সামাল দেওয়ার একটা সক্ষমতা তৈরি করা আমরা এই ব্যাপারে আলোচনায় ফিরবো। আমরা একটা ছোট বিরতিতে যাই। এই যে অর্জন হলো এবং যে অর্জন আমরা করতে পারিনি, এর মধ্যে কি কি ধরনের পদক্ষেপ সরকার নিয়েছেন আমরা সেইটার দিকে একটু পেছন ফিরে তাকাবো। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো। আমরা আলোচনা করছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের অর্থনীতি, অথবা অন্যভাবে বললে আমাদের জুলাই অভ্যুত্থান থেকে আমরা এখন 1 বছরের যে অর্থনীতি তার দিকে ফিরে তাকাচ্ছি। আমাদের সাথে থাকবেন, আমরা এই অনুষ্ঠানে আবার আলোচনা করব সামনের দিনে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ কেমন, সকালবেলা মনে করলো এই, বিকেলবেলা মনে করলো আর একটা দর। প্রথমত সাফল্য বলি বা যেটা বলি যে ওইটাকে নানান পরীক্ষা নিরীক্ষার দিয়ে বা বটিকা দিয়ে, মানে আমি বলি কুইনাইন সারানোর মতন একটা ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় আনা গেছে আর কি। এটা কিন্তু এই পরবর্তী পরিস্থিতিগুলোকে সহজ করার চেষ্টা করেছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতে একটা বিশৃঙ্খল অবস্থার থেকে মূলত লুটপাট হচ্ছিল, ওই লুটপাটটা থামানো গেছে এবং বোর্ডগুলোর বেশ কিছু বোর্ড চেঞ্জ করে দিয়ে দেখা গেছে। কিন্তু একেবারে ঘর ফাঁকা করে চলে যাওয়া জিনিসে সেখানে ঠিক করে, যেমন 2-3টা ব্যাংকে আমরা লক্ষ্য করছি যতই হোক সে পাচ্ছে না, কিন্তু তো টাকাই নাই। তা ওই রকম ধরনের অভাবের পরিস্থিতি কোনো কোনো ব্যাংকের কোনো কোনো জায়গায় দেখা গেছে, এটা ঠিক। কিন্তু অধিকাংশ ব্যাংকে মোটামুটি আমি দেখছি না যেভাবে রিভাইভ করার চেষ্টা করছে এবং করছে, সাফল্য আছে। কিন্তু যেটা হয়েছে সেখানে ওই লুটপাটটা বন্ধ আছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ওই যে আগে লুটপাট হয়ে টাকা বিদেশে চলে যেত, সেইটা বন্ধ আছে। বন্ধ থাকাতে অন্তত আস্তে আস্তে একটা পরিস্থিতি ফেরত আসছে। রেমিটেন্সের ক্ষেত্রেও তাই, রেমিটেন্স বেড়ে গেছে। কিন্তু আমার ভিতরের পয়েন্ট হচ্ছে অন্য ধরনের। সেটা হচ্ছে যে রেমিটেন্স যারা আনে, অর্থাৎ যারা আমাদের যোদ্ধা, আমাদের ম্যান পাওয়ার যোদ্ধা যারা শ্রমিক, তাদেরকে উৎসাহিত করার জন্যে বা হুন্ডিতে যাতে সে না যায়, যাতে সে ব্যাংকিং চ্যানেলে আসে, এজন্য আমরা একটা 2.5% একটা ক্যাশ ইনসেন্টিভ দিতাম। এই পদক্ষেপটা আগেও ছিল কিন্তু এটা কাজ করছিল না। কাজ করছিল না কারণ ওই যেহেতু হুন্ডি ছিল, যেহেতু অন্যভাবে ব্যবস্থা। আমি যেটা বলি যে আমার দেশের ভেতর থেকে টাকা বাইরে যাওয়ার চাপটা কমেছে, ফলে ওইখানে চাহিদা কমে গেছে হুন্ডির থেকে টাকা সংগ্রহ করার। তার চেয়ে বড় যেটা হয়েছে আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাংকে মাঝে মাঝে এটা ক্ল্যারিফাই দেওয়া উচিত জনগণের জানার জন্যে, যে আসলে কি শুধু আমাদের শ্রমিকরাই রেমিটেন্স পাঠাচ্ছে, অন্যরাও পাঠাচ্ছে, তাকেও কি আমি 2.5% দিচ্ছি কিনা। অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমি 2.5% দিয়েই আমার বিদেশি রেমিটেন্স নেওয়ার কাজ আমি করছি। হয়তো ক্ষেত্র বিশেষে মনে হবে এটা ছাড়া না হলে হয়তো আসতো না, যাচ্ছে না, আপনার আত্মীয় কেউ টাকা পাঠাচ্ছে, হয়তো কুরবানি ঈদের জন্যই পাঠাচ্ছে, কিন্তু সেও 2.5%, সে কিন্তু শ্রমিক না, কিন্তু সেও কিন্তু 2.5% এটা পাচ্ছে, হয়তো এটা ইনডাইরেক্টলি একটা পাচ্ছে। তা যাই পাক, এটা তো ঠিক যে রেমিটেন্স আসছে, এটা ঠিক যে আমার
আমার যে একটা টেনশন ছিল রিজার্ভের, এটা তো সেটা এখন অন্তত কিছুটা গেছে। কমে গেছে। 1990 সালের 2রা জুন আমি ইআরডিতে ডাইরেক্টর ফরেন এইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে জয়েন করেই আমি এনাম আহমেদ চৌধুরী সাহেব ওনার কাছে গেছি জাস্ট সালাম দিতে বলতে। দেখি তখনকার সময় তো মোবাইল ফোন টোন ছিল না বেশি, এখানেও একটা ফোন ঝুলছে, এখানে আরেকটা ফোন ঝুলছে, ঝুলে মানে ওনার স্যারের আমি খুব টেনশানে দেখলাম। আমি বললাম স্যার কী হয়েছে? বলে কি আজকে আমাদের রিজার্ভ আছে $905 মিলিয়ন, 1990-এর 2রা জুন। সে বছর সেই সময় আমাদের মিনিমাম যে 4 মাসের যে লাগে কি বলে আমদানির ব্যয় থাকে, তা তখনকার সময়ের হিসেবে 13 মিলিয়ন লাগে, 1300 মিলিয়ন লাগে, 1.3 বিলিয়ন আর কি লাগে। কিন্তু আমার ছিল 400 মিলিয়নের ঘাটতি। হ্যাঁ, 400 মিলিয়নের ঘাটতি 2রা জুন। তা আমি বললাম স্যার কী করা যাবে? বলে একটা পথ পেয়েছি, জাপান আমাদেরকে $400 মিলিয়ন দেবে, এনার্জি সেক্টর ক্রেডিট দেবে। কিন্তু সমস্যা হচ্ছে জাপান শর্ত দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকই শর্ত দিয়েছে যে বিদ্যুৎ খাতে বেশ কিছু সংস্কার করতে হবে, করলেই ও টাকাটা দেবে। আমরা যতই বলছি যে করব, বিশ্বাস করে না, কারণ ওটা এরশাদ সাহেবের আসর রক্ত, মাগরেবের রক্ত আর কি। হ্যাঁ, কেউ বিশ্বাস করতেছে না, আমার ক্রেডিটর দিনে নাই, আমার কেউ এলসি খুলতে চাচ্ছে না। আমি এটার সাথে এই সময়ের কথা বলছি আর কি, এলসি খুলতে চাচ্ছে না, খুব সমস্যা। তো তখন একটা রফা হলো এই যে 12ই জুন ওরা বললো, ওয়ার্ল্ড ব্যাংক বললো 12ই জুন তোমাদের অর্থমন্ত্রী জেনারেল মোনেম তিনি বাজেট ঘোষণা করবেন, ওখানে বলবেন যে বিদ্যুৎ খাতে এই আমি সিস্টেম লস এত কমাবো, এইটা কমাবো, এটা জনগণের সামনে বলতে হবে ওনার বাজেট বক্তৃতায়। তুমি আমার মুখে মুখে কাগজে লিখে দিয়ে বললে হবে না। তো সেইটাই বলা হলো, বললে ওইটার ইংলিশ ট্রান্সলেশন হয়ে ওয়ার্ল্ড ব্যাংকে গেল। ওয়ার্ল্ড ব্যাংক 13 তারিখে সকালবেলা তারা মিটিং করলো, জাপানকে সিগন্যাল দিল। ওখানে আমরা আমাদের রাষ্ট্রদূতকে আবুইনা সাহেবকে আগের থেকেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখলাম যে ওইটা যাওয়ার সাথে সাথে আপনি জাপানের সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলবেন। এবং পরের দিন আমার বাংলাদেশ ব্যাংকে টাকা চলে আসলো। কথাটা এই জন্যই উঠছে যে এই যে আমাদের এই সময়টা প্রথম দিকে হচ্ছিল যে রিজার্ভ এমনভাবে কমে যাচ্ছিল, আমার এলসি খোলার ছিল না, কত ধরনের সমস্যা, সেইটা কিন্তু এখন ভালো স্মৃতি বলেছেন। আই থিঙ্ক ওই রকম একটা পরিস্থিতি তো আমরাও আছি, এবং সত্যিকার অর্থে রিজার্ভ পুনর্গঠনের ক্ষেত্রে আমরা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য আরও বেশ কয়েকটি মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন যারা আছেন তাদের কাছ থেকে আমরা ঋণ পেয়েছি। এবং ঋণের একটা বড় জায়গা হলো যে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি, বিশেষত আইএমএফের সাথে বেশ কিছু আমাদের চুক্তি আছে। এই ধরনের সংস্কার অনেকগুলোই মানে আমরা এর আগে অনেকদিন ধরে বলছি করা দরকার, আবার কোনটা হয়তো একটু যেভাবে আমরা বলেছিলাম সেইভাবে হয়তো হচ্ছে না, চাপে পড়ে হচ্ছে। সার্বিকভাবে সংস্কার কার্যক্রমকে যেটা, এবং বিশেষভাবে আপনারা শ্বেতপত্রে যেগুলো বলেছেন তার ভেতরে সংস্কার কার্যক্রমকে আপনারা কিভাবে দেখছেন, যে কতখানি এই জায়গাটায় আমরা অগ্রগতি করেছি? মজিদ ভাইকে সামনে রেখে বলি, আমাদের শ্বেতপত্র কমিটির একটা উল্লেখযোগ্য সুপারিশ ছিল হচ্ছে এনবিআরকে 2 ভাগ করা, একটা হচ্ছে পলিসি আর একটা হচ্ছে রেভিনিউ কালেকশন। কিন্তু আমরা তো একথা বলি নাই যে রাতের বেলা প্রজ্ঞাপন হয়ে এইটা হবে না, তো হয়েছে। কিন্তু যেই প্রক্রিয়াই হয়েছে, যে অংশীজনদের সাথে আলোচনা করে এবং যাদের এক্সপার্টিজ আছে সেই এক্সপার্টিজকে সাথে নিয়ে, তাদের দক্ষতাকে সাথে নিয়ে যে কাজটা করার দরকার ছিল, বোধহয় সেইভাবে না হওয়াতে এটা কিন্তু এখন বড় ধরনের একটা আশঙ্কার জায়গা যে এই বছরে রেভিনিউ কালেকশন ওনাদের সহযোগিতা ছাড়া তো আমাদের পক্ষে সম্ভব না। সেই জায়গাটা মনে হয় যে এখনও মানে আমরা একটা হয়তো বা পরিষ্কার ধারণা পাইনি, কিন্তু অংশীজনের সাথে আলোচনা করে সেই জায়গাটা আমরা একটা সুরাহা করতে পারবো বলে খুব বড় জায়গা এটা আমরা মনে করি। ধরেন ভিয়েতনাম আরএমজি সেক্টরে তাদের নির্ভরশীলতা এখন 20%-এর মতো নিয়ে আসছে, তাদের কিন্তু টোটাল ভলিউম কমে নাই, কিন্তু অন্যান্য প্রোডাক্ট তারা অনেক বেশি রপ্তানির জন্য নিয়ে আসতে পেরেছে, আমরা যেটা ডাইভার্সিফিকেশন বলছি। আমাদের কিন্তু এটার কোনো ধরনের ইয়ে ছিল না, কোনো ধরনের চল নাই। এটা তো রাতারাতি হবে না, কিন্তু আমাদের বিডা বলেন, আমাদের অন্যান্য যেই ধরনের বিনিয়োগকারীরা আছেন, আমাদের অন্যান্য সম্ভাবনাশীল খাতগুলোকে ইনসেন্টিভ দিয়ে হলেও সেইগুলোকে কোন ধরনের নীতি কৌশলের আওতায় প্রণোদনা দেওয়া যায় এবং স্টার্ট আপ ক্যাপিটালের মাধ্যমে কিভাবে নতুন বিনিয়োগকারী
এই এক্সপোর্ট সেক্টরে আনা যায়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই সরকার চিন্তা করবেন। আমি খুব বেশি দৃশ্যমান চিন্তা যে দেখছি এমন না, কারণ সরকারকে অনেক কিছু সামলাতে হচ্ছে। যে জায়গাগুলোতে সংস্কারের কার্যক্রম নেওয়া হচ্ছে, যেমন ব্যাংক একটা বড় জায়গা, আপনি সরকারি আয় ব্যয়ের কথা বলছিলেন, সেই জায়গাটা আছে, যে বিশেষত রাজস্ব আহরণের বিষয়। এমন কোনো জায়গায় আপনি কি দেখেন কিনা যে জায়গাটার সংস্কারটা খুবই দ্রুত বাস্তবায়ন করা উচিত? একটা সংস্কার কিন্তু এই যে এডুকেশন মন্ত্রণালয় মাত্রই নিয়েছে, সরকারি প্রাথমিক স্কুলের যে শিক্ষকদের, তারা 11তম গ্রেড ছিল শিক্ষকদের, তাদের ওনাদেরকে 10ম গ্রেড করেছে আর কি। তো এটা আমি মনে করি 11তম গ্রেড ছিল না, তারও নিচে ছিল, সেটাকে 10ম গ্রেড করেছে। আমাকে যদি জিজ্ঞেস করেন এটা 7ম গ্রেডের নিচে হওয়া উচিত না, কিন্তু তারপরে ওনাদের দীর্ঘদিন দাবি ছিল, এটা একটা বড় আমার মনে হয় যে বড় কাজের জায়গা। কৃষিক্ষেত্রে আমি বলবো আমাদের 17 লক্ষ টনের পাবলিক প্রকিউরমেন্ট থাকে ধানের ক্ষেত্রে, এইটাকে 38 লক্ষ টন করবার জন্য আমাদের কিন্তু গুদাম তৈরি করবার জন্য এবার বাজেট বরাদ্দ হয়েছে। এই যে পাবলিক প্রকিউরমেন্টে যাওয়া, যদিও ধান উৎপাদনকারী হয়তো অত লাভবান হয় না, চাল উৎপাদনকারী হয়, সেটার কিছু বাস্তবায়ন কারণ রয়েছে, কিন্তু এই যে পাবলিক প্রকিউরমেন্টের সীমা বাড়ানো, সরকারের মজুদ ক্ষমতা বাড়ানো, মজুদ ক্ষমতা, ওইটা আমার মনে হয় যে একটা ভালো সিগন্যাল বাজার ব্যবস্থাকে উৎপাদকের জন্য। আমি এই আলোচনা ফেরত আসবো, একটা ছোট বিরতিতে যাই। বিরতির পর আমরা আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান সরকারের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে কি কি পরামর্শ আছে। আমি 3টি করে পরামর্শ আপনাদের কাছে জানতে চাইবো। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করছি 1 বছরের আমাদের যে অর্জনগুলো অর্থনীতির আছে, আর কি কি চ্যালেঞ্জ আছে, সেই বিষয়ে পরামর্শ শুনবো। আমাদের সাথে থাকবেন, বিরতি থেকে আবার ফিরছি। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমরা আজকের পর্বের শেষ ভাগে আছি। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং অধ্যাপক শর্মিন নিরর্মী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। আপনাদের দুজনের সাথে যে আলোচনা করছিলাম, আমাদের এই সরকারের 1 বছর হলো, একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হলো। অর্থনীতির দিকে বেশ কিছু আমরা অগ্রগতি করেছি। হয়তো সামনের দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন একটা নির্বাচনের দিকে যাবেন, কিন্তু সবসময় তো একটা আকাঙ্ক্ষা থাকে যে কোনো দায়িত্বের ক্ষেত্রে যে চলে যাবার আগে তারা কিছু অর্জন করে যেতে চান। হয়তো অর্থনীতির ক্ষেত্রে একটি রাজনৈতিক সরকার আসার আগে কিছু কঠিন জায়গায় তারা মনোনিবেশও করতে চান। আপনাদের দুজনের কাছেই যদি জানতে চাই যে খুব গুরুত্বপূর্ণ মনে করেন এমন 3টি জায়গাকে আপনারা নির্দেশ করবেন যে এই জায়গাটাতে তাদের মনোযোগ দেওয়া উচিত, এই ধরনের পদক্ষেপ তাদের নেওয়া উচিত। আমার কাছে প্রথমে মনে হয় যে আমাদের কারিগরি শিক্ষার যে জায়গাটা, কারিগরি শিক্ষার জায়গাটা আরও বেশি জোর দিয়ে, আমরা কি গ্র্যাজুয়েট তৈরি করছি না, কারিগরি শিক্ষা মানটা উন্নত করে আমরা জনশক্তি দেশে এবং বিদেশে কাজ করবার মতো তৈরি করছি, সেই জায়গাটা খুব ভালো করে দেখে সেইখানে শক্তিশালী বিনিয়োগটা করাটা দরকার। এটা হচ্ছে একটা কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের বিদেশে রপ্তানির ক্ষেত্রে, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিদেশে হচ্ছে আমার যে সেক্টরগুলো, যেমন নার্সিং আছে এবং অন্যান্য অনেক সেক্টর আছে, বিশেষ করে নারীদের শ্রমের জন্য এখানে দুতিয়ালি, রাষ্ট্রীয় দুতিয়ালি এবং সক্ষমতা তৈরির জায়গায় নিজেদের যে জায়গাটা, ওই জায়গাটায় কাজ করাটা খুব দরকার। আমি মনে করি যে সরকারি যে সমস্ত সেবা ব্যবস্থাগুলো রয়েছে, আউটসোর্সিং থেকে শুরু করে সরকারি সেবা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়। আমাদের কিন্তু হেলথ কমিশন হয়েছিল, মানে এইগুলো আমলে নিয়ে প্রত্যেকটা ডিভিশনে অন্ততপক্ষে 2-3টা করে হেলথ কমপ্লেক্স,
সাধারণ মানুষের কোয়ালিটি হেলথ অ্যাক্সেস তৈরি করবে এরকমভাবে তৈরি করে যাওয়া উচিত। যে কোনো ধরনের এগ্রিমেন্টের ক্ষেত্রে, যে কোনো ধরনের সমস্যা মোকাবেলার জন্য, বিশেষ করে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বলবো, আপনি বিনিয়োগকারীদের, দেশীয় বিনিয়োগকারীদের সাথে কথা বলেন, ইয়তদের সাথে কথা বলেন, রাজনীতিবিদদের সাথে কথা বলেন, কথা বলে আপনার যে কেনাকাটা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কেনাকাটা, গ্লোবাল পলিটিক্যাল স্ফিয়ারে আপনার যে বার্তা, সেগুলো ঠিক করেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমার অনুষ্ঠানের শেষ পর্বে অধ্যাপক নীলর মিয়া অনেকগুলো সামাজিক খাতের কথা বলেছেন, আপনি কোন কোন জায়গায় কথা বলবেন? আস্থা প্রতিষ্ঠার জন্যে যা যা করা দরকার সেটা করতে হবে। দুর্নীতি রোধের ব্যাপারে সাম অ্যাকশন শুড বি, দেখাতে হবে, এটা মেসেজ থাকতে হবে। যদি কোনো পরিবর্তন না হয়, জুলাই বিপ্লবের পরে যদি সবাই যদি ওই একই অবস্থায় থাকে, তাহলে এটা হলো না। তো সেই জন্য অন্তত মেসেজ থাকতে হবে, স্ট্রং মেসেজ থাকতে হবে। আমি যদি এটাকে বলি, অর্থনৈতিক সুশাসনের দিকে আপনি সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এই জন্যই যে, যেমন আমি যদি একটা দুর্নীতিবাজকে ভালো করে ধরি, ওর কাছ থেকে টাকা কটা আদায় করতে পারলাম, এটা কিন্তু বড় অর্জন না। অর্জন হবে এই আর দুজন দুর্নীতি করতে ভয় পাবে এবং কেউ কোণঠাসা হয়ে যাচ্ছে। আমার সমাজে বহু ভালো লোক কোণঠাসা হয়ে গেছে, সে একটা অন্তত স্বস্তি পাবে যে না, বিচার হয়েছে এবং আমি যদি অন্যায় করি তাহলে আমার এরকম অবস্থা হতে পারে। এই ধরনের একটা ইমেজ, আবেশ, আবহ তৈরি করতে হবে। এটা তৈরি না করলে পর একটা বিপ্লবের প্রত্যাশার সাথে এই বর্তমানে ঢিমতালের অবস্থা কিন্তু খাপ খাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে টাকা যারা নিয়ে গেছে, বহু টাকা নিয়ে গেছে, এটা জানি যে হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, দেরি হবে, কিন্তু জনগণকে টাইম টু টাইম এটা জানাতে হবে। এগুলো বলতে হবে বারবার এই জন্যেই যে সবাই বুঝতে পারবে যে না, এখানে আমি কোনো প্রকার ছাড় দিচ্ছি না বা ভুলিয়ে যাচ্ছি না, অগ্রগতি হচ্ছে। অগ্রগতিটা জানানোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আস্থায় আনা, মানুষ আস্থায় আসলে এটা হচ্ছে। তৃতীয় হচ্ছে আমার ইকোনমির 70%ই প্রায় হচ্ছে নন ফর্মাল ইকোনমি, অর্থাৎ দরিদ্র বা তাদেরকে কিভাবে নীতি সহায়তা দিয়ে কিভাবে তাদেরকে দাঁড়াতে সহায়তা করা যায়, সেখানে যদি আমার ইভেন আমি অন্যভাবে বলি, টাকা ছাপিয়েও যদি দিতে হয় তারই দেওয়া উচিত। আমি মনে করি বিশেষ বিশেষ তহবিল গঠন করে এই 70% আমার ইনফর্মাল ইকোনমিকে যদি আমি দাঁড়াতে দেই, ওতেই কাপড় ওতেই ভাত, খনার বচন অনুযায়ী আমার রেভিনিউ ওখান থেকে আগে ও দাঁড়াক, ও দাঁড়ালেই আমি পয়সা পাবো। আমি যদি মনে করি যে না, ওর কাছ থেকে আরও 25 টাকা কর নেব, ও তো ব্যবসাই করতে পারছে না, তাহলে তো আমার রেভিনিউ হবে না। আপনি বলছেন ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র মানে যারা বিভিন্ন ধরনের অপ্রতিষ্ঠানিক খাতে যুক্ত আছেন, তাদেরকে আরো বেশি সহায়তা দাঁড় করাবার ব্যবস্থা করা। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আমরা গণ অভ্যুত্থানের 1 বছর পরে অর্থনৈতিক দিক থেকে নিঃসন্দেহে বেশ কিছু জায়গায় আসার জায়গা দেখি এবং একটা নিমজ্জমান অর্থনীতিকে ভাসিয়ে তোলা, তাকে ধরে রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের যে অর্জন, তাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ দেই। নিঃসন্দেহে এখনও অর্থনীতির অনেকগুলো জায়গায় আমাদের বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, অনেকগুলো জায়গায় হয়তো আমরা প্রত্যাশিত যে আমাদের অগ্রগতি দরকার ছিল সেই জায়গাটা আমরা অর্জন করতে পারি নাই। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হবে সামনের দিনে বাংলাদেশের অর্থনীতির ভিতরে একটা সুশাসন এবং এমন ধরনের নীতি তৈরি করা যেখানে আমাদের পিছিয়ে থাকা মানুষগুলো, আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা, আমার যারা দরিদ্র, কম আয়ের, নিম্ন আয়ের মানুষ আছেন, তাদেরকে আরও বেশি সুরক্ষা দেওয়ার কথা এবং সার্বিকভাবে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাগুলোকে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে এই আশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব এবং ফেরত আসবো আবার একটি অনুষ্ঠানে, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।